নমস্কার। কবি এবং কবিতা বিষয়ক গদ্য পড়তে চাইছি ইদানিং। কবিতা শুনতে শুনতে হয়তো আপনাদের ক্লান্তি আসতে পারে বা আপনাদের মধ্যে জানার ইচ্ছে থাকতে পারে এই কবি এবং কবিতা বিষয়ে। তো সেই কারণে আমি নিজে কিছু না বলে বা বলবার মতো যেহেতু আমার যোগ্যতা নেই, তাই আমি অন্যদের লেখা, বরেণ্য মানুষদের লেখা বই থেকেই পড়ছি এবং সেই প্রসঙ্গে আমার কিছু মনে হলে তখন আমি সেখানে রাখছি আপনাদের বিবেচনার জন্য। এখন আজকে আমি একটি বই হাতে নিয়েছি, অরুণ মিত্রের কবির কথা কবিদের কথা। কবির কথা কবিদের কথা, অরুণ মিত্রের লেখা। বইটি কবিতা পাক্ষিক থেকেই প্রকাশিত হয়েছিল 1997 সালে। কবির কথা কবিদের কথা একটি গদ্য আছে, সেই গদ্যটির নামেই বইটির নাম। এছাড়াও আরও 4টি গদ্য আছে। তো প্রথম গদ্যটি হচ্ছে কবির কথা কবিদের কথা। সেইটা থেকে আমরা খানিকটা অংশ আজকে পড়ব। এটা পাঠ পাঠ করে পড়তে হবে, যেহেতু এই লেখাগুলো অনেকটা বড়। তো সবটা একদিনে পড়লে ভিডিও যেমন বড় হয়ে যাবে, তেমনি আমার পড়ার ক্ষেত্রে এবং আপনাদের শোনার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই মনোযোগের ঘাটতি হতে পারে। তাই এটাকে প্রথম প্রবন্ধটি পড়তে গেলেই আমার মনে হচ্ছে 5-7 দিন সময় লেগে যেতে পারে। শুরু করছি। কবির কথা কবিদের কথা। কবিতা তো জীবনেরই মতন বিচিত্র। তার সামনে মানুষ কখনো মুগ্ধ, কখনো ক্ষুব্ধ, কখনো উচ্ছ্বসিত, কখনো বা বিমূঢ়। এবং আমাদের ওপর কবিতার ছোঁয়া লাগার নানান রকম ফের। সে কখনো ছোঁয়ে হৃৎপিণ্ড, কখনো মস্তিষ্ক, কখনো কখনো শুধুমাত্র ত্বক। তার এই গন্তব্য নির্ণীত হয় উৎসে, এবং সেখানে কোনো জোর জবরদস্তি নেই, কেননা স্বভাব এর সঙ্গে জড়িত। তবে মস্তিষ্কর ক্ষেত্রে হয়তো কিছু পরিকল্পনা হস্তক্ষেপ করে, যা অন্যত্র তেমন করে না। আগ্রহী পাঠক ও শ্রোতার পক্ষ থেকে কেমন সাড়া পাওয়া যাবে তাও অনেকটা নির্ভর করে তাদের স্বভাবের ওপর। নিজের কথা যদি বলা যায় তো বলি, যে কাব্যে অনুভূতির চাইতে বুদ্ধির ভূমিকা বড়, অর্থাৎ যাকে অভ্যর্থনা জানাতে গেলে যথেষ্ট মাথা খাটানোর দরকার হয়, আমার কাছে তার আবেদন দুর্বল। কবির কাছে তার আবেদন দুর্বল। তিনি বলেননি যে কবিতা হিসেবে সেগুলি দুর্বল, তা তিনি বলেননি। কিন্তু তার কৃতিত্বকে, ব্র্যাকেটে লেখা আছে যদি তা থাকে, যদি কৃতিত্ব থাকে, তাহলে সেই কৃতিত্বকে আমি ছোট করে দেখি না। এখন এই যে তিনি বলেছেন যে কবিতার নানান রকম ফের আছে, এই বিষয়টা কবিতা পাঠক যারা কবিতা শোনেন যারা, তাদের একটু বুঝতে হবে যে কবিতার যে রকম ফের সেটা কী রকম। না, কিছু কবিতা হৃদয়কে ছোঁয়, হৃদয়কে ছোঁয়। এখন হৃৎপিণ্ডে তো হৃদয় নয়, সে বিজ্ঞানের কথা। যাই হোক, আমরা হৃদয় বলতে হৃৎপিণ্ডই বুঝি। কখনো মস্তিষ্ক মানে বুদ্ধিমত্তা, আর কখনো কখনো শুধুমাত্র ত্বক, অর্থাৎ যে ইয়েগুলি শুধুমাত্র আমাদের কানকে
চোখকে, শ্রুতিকে, চোখ তো নয়, কানকে, এবং আর কি বলবো, শুনতে আমাদের মুগ্ধতা দেয়, এরকম হতে পারে। ত্বককে ছোবে কবিতা, সেটা কিভাবে, কান ছাড়া, যাই হোক, হয়তো হয়। অরুণ মিত্র লিখছেন, আর উৎস থেকে, আচ্ছা তার আগে একটা কথা তিনি বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, যে কবিতাগুলোর বুদ্ধির কাছে আবেদন করে, সেই কবিতাগুলো কবির কাছে তার আবেদন দুর্বল বলে তিনি মনে করেন, কিন্তু তার কৃতিত্বকে তিনি কোথাও খাটো করেননি। আর উৎস থেকে গন্তব্যে পৌঁছানোর যে পথ রচনা, যাকে বলি প্রকাশ, তার তাগিদ কবিতাকে সবসময় উদ্ভাবনে ব্যাপৃত রাখে। সেখানে পুরনো নতুনে তফাৎ হয়ে যায়, নিজস্ব কণ্ঠস্বর স্পষ্ট হতে থাকে, স্বাতন্ত্র্যের বহু রূপ ফুটে ওঠে। এই সামর্থ্যও তো উপেক্ষার নয়, কবিতার প্রকৃতি যাই হোক। একজন মানুষ, একজন কবি জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত যদি কবিতা লিখতে থাকেন, তাহলে শুরু থেকে, উৎস থেকে গন্তব্য পর্যন্ত তিনি কবিতা যে লিখে চলছেন, সেই লিখে চলার সময় তার মধ্যে একটা পরিণত হবার, একটা সমৃদ্ধ হবার একটা কাজ আপনা আপনি গড়ে উঠতে থাকে। বিভিন্ন সময়ে তার বিভিন্ন রকমের চিত্র থাকে, ছবি দেখা যায়। ভাষায় কবিতা রচনার বা কবিতাকে স্পষ্টতর করে ওঠার কাজে, তো সেগুলো আস্তে আস্তে লিখতে 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 একজন কবি তার নিজস্ব কণ্ঠস্বর স্পষ্ট হতে থাকে। এই কণ্ঠস্বর যখন স্পষ্ট হতে থাকে, তখনই একজন কবি থেকে আরেকজন কবির তফাৎ তৈরি হয়। তখন সেই কবিকে আলাদা আলাদাভাবে চিনে নেওয়া যায়। কোনো কবিতায় রচনার মুন্সিয়ানার সঙ্গে যেন অপরিহার্যভাবে জটিলতা জড়ানো, কিন্তু তার সমান্তরালে কোনো কবিতার কথন সরল, অথচ তা অপরিণত নয়। কোনো কবিতায় রচনা করার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি না যে শব্দ বাক্যের বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কাজকর্ম করা হয়, সেগুলোকে জটিলতা বলছেন উনি, কবি বলছেন, মানে অরুণ মিত্র বলছেন। তার মতে এগুলোকে মনে হচ্ছে অপরিহার্যভাবে জটিলতা দিয়ে জড়ানো হয়েছে মুন্সিয়ানা দেখানোর জন্যে। আবার কোনো কবিতা খুব সহজভাবে সরলভাবে লেখা আছে, কিন্তু তার বিষয়ের গভীরতা তা কিন্তু অপরিণত নয়। আমাদের কবিরা যে বেশি সংখ্যায় আগেকার গতানুগতিকতা থেকে দূরে অন্য পথ ধরে হাঁটছেন বা হাঁটার চেষ্টা করছেন, সেটা স্পষ্ট। এটা উনি উপলব্ধি করেছেন যে এখনকার কবিরা আগেকার কবিতার যে গতানুগতিক যে ধারা ছিল, তার থেকে এরা সরে আসছেন, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। ভাবনা এখন সার্থক চলায়। এই যে তারা গতানুগতিক রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলছেন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সেই চলাটি যদি সার্থক হয়ে ওঠে তাহলে ঠিক আছে। আমার মনে হয় এই যে অরুণ মিত্র এইগুলো লিখছেন, এগুলি যদি উনি ওই কবিতা সহযোগে উদাহরণ টেনে টেনে বোঝাতেন, তাহলে আমাদের মতো লোকেদের বুঝতে একটু সুবিধে হতো যে কোন কবিতাটি মস্তিষ্কের কাছে আবেদন রাখছে, কোন কবিতাটি হৃদয়ের কাছে আবেদন রাখছে। আমি আমার নিজের মতো করে কয়েকটি কবিতা ধরে নেব, আপনি আপনার নিজের মতো করে কোনো কবিতাকে ধরে নেবেন। আমি যেটাকে মস্তিষ্কের কাছে আবেদন রাখা কবিতা বলে মনে করছি, আপনার তো সেটাও মনে হতে পারে। তাই যিনি রচনাকার, যিনি লিখছেন অরুণ মিত্র, তিনি যেহেতু একজন মানে প্রথম সারির কবি, ব্যতিক্রমী কবি, তাই তিনি যদি উপমা সহযোগে কবিতা ধরে ধরে আলোচনাটা করতেন, তাহলে তাঁর এই কথাগুলোকে
আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হতো। অরুণ মিত্র লিখছেন, কবিতা সবসময় ব্যাকরণ মেনে দৈনিক গদ্যের অন্বয়কে যথাযথ ব্যবহার করবে, বিভিন্ন শব্দের অর্থকে নির্দিষ্ট সীমায় আটকে রাখবে এবং শব্দ সম্পর্ককে প্রথাগত ছকে ফেলবে, এমন দাবি কোনো সত্যিকার কবিতা প্রেমীরা করে না। কবিতা সবসময় নিয়মের বাইরে চলে, বা অনেক সময় ব্যবহৃত শব্দাবলীর পারস্পরিক সম্প্রীতি অথবা সংঘর্ষ। ব্যবহৃত শব্দ, কবিতা লিখতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করছি, সেই শব্দগুলির আমরা যেটাকে বলি কবিতায় শব্দে শব্দে বিবাহ আমরা বলি, বা শব্দে শব্দে কলহ আমরা বলি, সেটাই যে শব্দাবলীর পারস্পরিক সম্প্রীতি অথবা সংঘর্ষ, ধ্বনির সঙ্গতি বা অসঙ্গতি, সমধ্বনি জাতীয় শব্দ ব্যবহার করা, অথবা আগের শব্দটিতে যে ধ্বনি আছে পরের শব্দটিতে ঠিক তার বিপরীত জাতীয় কোনো ধ্বনি ব্যবহার করা, ছত্রে ছত্রে ছন্দ অথবা ছন্দহীনতা, বাক্যের সুবিন্যাস অথবা অবিন্যাস, এসবের সহযোগে সে আমাকে নিয়ে যাক তার রাজ্যে, যা হয়তো আমারও রাজ্য, তার দেখার বা অনুভবের অংশীদার করুক আমাকে। এটাই কবিতার কাছে আসল প্রত্যাশা। অর্থাৎ কখনো নিয়ম থাকবে, কখনো বেনিয়ম হবে, সবটা নিয়েই কবিতার শরীর গঠন হবে বলে তিনি মনে করছেন। কবিরা অবশ্যই তাদের প্রকৃতি অনুযায়ী উপায় অবলম্বন করেন। কেউ সাধারণভাবে বিধিবদ্ধ ভাষার আশ্রয় নেন, কেউ বা বিধিবদ্ধতা অগ্রাহ্য করেন, কেউ আবার আরম্ভের রীতি পরে বদলান। এতগুলো ব্যাপারে কবিরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কবি লিখে থাকেন। ফরাসি সাহিত্যের নজির টানলে গত শতকের দুজন কবির নাম করা যায়। একদিকে বোদলের মানে বোদলেয়ার, অন্যদিকে র্যাবোর পরবর্তী পর্যায়ের মানে র্যাবোর কবি জীবনের পরবর্তী পর্যায়ের, কিংবা এই শতকের দুজন, একদিকে জুল সুপেরভিয়েল, অন্যদিকে ঝন পেটস। আমি এত কিছু বুঝি না, আরও দৃষ্টান্ত আছে। এখানে জীবনানন্দ দাশের অনেক কবিতাও, বিশেষত শেষ দিকের এই দ্বিতীয় পথের নিদর্শন। আমি পড়ে যাচ্ছি, আমি না বুঝলেও আপনারা অনেকে বোঝেন, আপনারা বুঝতে পারবেন এবং আমাকে বোঝাতে পারবেন। কিন্তু মুশকিল হয় তখনই যখন শব্দ ব্যবহারে জটিলতা বা নিহিত অনিশ্চয়তা আমাদের কোথাও উপনীত হতে দেয় না, না নিরীক্ষণ না অনুভবে। এইখানে কবির ওই পরীক্ষা নিরীক্ষাতে কবির আপত্তি নেই, কিন্তু কবি বলছেন, অরুণ মিত্র বলছেন, যেখানে শব্দ ব্যবহারের জটিলতা বা নিহিত অনিশ্চয়তা থাক, জটিলতা থাক, কিন্তু সেটা যদি কোথাও উপনীত না হতে দেয়, কোনো জায়গায় পৌঁছাতে না হতে দেয়, বা নিরীক্ষণ যে তিনি করেছেন এটা আমরা যদি বুঝতে না পারি, নিরীক্ষণ কিছু যে তিনি দেখলেন সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে একটু অসুবিধা। সেক্ষেত্রে রচনার দক্ষতা স্বীকার করেও বিভ্রান্তির বোধ এড়ানো যায় না। রচনার দক্ষতা তিনি স্বীকার করছেন, কিন্তু বিভ্রান্তির বোধটাকে তিনি অস্বীকার করতে পারছেন না। একজন কবির মধ্যে একটি শিশুর স্থায়ী বসবাস বোধহয় দরকার। এই শিশু সম্পর্কে আবার তিনি বুঝিয়েছেন ভালো করে। আধো আধো কথা বলবার শিশু নয়, মানে ওই শৈশবের যে শিশু আমরা বলতে যেটা বুঝি সেটা নয়, মানসিকভাবে শিশু, এ কথা বলছেন। পৃথিবী যাকে কোনো সময় আনন্দে, কোনো সময় ক্রোধ বা ক্ষোভ বা অভিমানে স্পন্দিত করবে, পৃথিবীর দিকে তাকিয়ে যে কখনো মজা পাবে, কখনো কষ্ট আর ক্রমাগত প্রশ্নে কৌতূহলে চঞ্চল হবে, এমন শিশু। প্রশ্ন থাকতে হবে, কৌতূহল থাকতে হবে। তাই বুঝি কবিরা অনেকেই
শৈশবের দিনগুলোয় বারে বারে ফেরেন, তাজা আবেগের এক স্বভাব সত্তাকে আহ্বান করেন। জীবন সম্বন্ধে তত্ত্বকথা বলা কবিতার ধর্ম নয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের নানান অভিঘাত হৃদয় মনের নানান প্রতিক্রিয়ায় রূপায়িত করাই তার ধর্ম। যে অভিঘাত এবং প্রতিক্রিয়া হচ্ছে সেগুলোকে কবিতায় রূপায়িত করতে হবে। তার ব্যাখ্যা বিশ্লেষণ, তার তাত্ত্বিক ব্যাখ্যার দরকার নেই। দার্শনিক জ্ঞান এবং কাব্যিক উপলব্ধি এই দুইয়ের পথ সম্পূর্ণ পৃথক। কবিতায় দার্শনিকতা তিনি চাইছেন না। আমি তো মনে করি বিজ্ঞতার মনোভাব কবিতার পক্ষে বেশ ক্ষতিকর। সব জানা হয়ে গেছে, সব বোঝা হয়ে গেছে এমন ধারণা যদি মনে জেঁকে বসে, তাহলে কবিতার সব আশ্চর্য নিখোঁজ হয়ে যায়। তার মতো একজন পণ্ডিত ব্যক্তি এইসব বলছেন। তাছাড়া এক অসারতাও দেখা যায় অনেক সময়। মানসিক অনুষঙ্গে ফরাসি শব্দ ভ্লাজে যে মনকে বোঝায়, অর্থাৎ যে মনে স্বাদ ও সংবেদন আর সজীব নেই, সে মন নিশ্চয় কবিতার কোনো সার্থকতায় পৌঁছাতে পারে না। কোনো কবির রচনা বিচ্ছিন্নভাবেই হোক বা সমগ্রভাবে সার্থক তখনই যখন তা আমাদের কোনো গূঢ় অভিজ্ঞতা বা অনুভূতিকে আমাদের কাছেই উন্মোচিত করে, কিন্তু সেটা জ্ঞানের উন্মোচন নয়। কোনো বিশেষ বিষয়কে অসীম ধৈর্যে ও অধ্যাবসায়ে অনুসরণ করে, তার শিকড় ও শাখা প্রশাখা ঘিরে সন্ধান চালিয়ে আমাদের জানার সীমানাকে বাড়িয়ে দেওয়া এ নয়। জীবন ও পৃথিবীর সমস্ত প্রকাশই কবি মানুষকে টানে এবং তার উপলব্ধি শুধু মস্তিষ্কে নয়, সমগ্র সত্তায়, এবং সেই নির্দেশে সে সমস্ত অস্পষ্টতার মধ্যেই এমন আলো জ্বালাতে পারে যা অন্যদের অন্ধবোধকে চক্ষুষ্মান করে দেয়। কবির প্রজ্ঞা আমি একেই বলি। মানে কবিতার মধ্যে যে আবেদন থাকবে, সে আবেদন শুধুমাত্র মস্তিষ্কে নয়, আমাদের সমগ্র শরীরে তার আবেদন কাজ করবে। তাহলে কি কবিদের জ্ঞান বিদ্যা অর্জনের প্রয়োজন নেই? খুব আছে। যেমন সব মানুষের আছে, তেমনই মননেরও প্রয়োজন আছে কবিদের। তবে কবিতার ক্ষেত্রে এসবের ভূমিকা অন্যরকম। কবি জ্ঞানচর্চা অবশ্যই করতে পারেন, কিন্তু কবিতায় যদি সেই জ্ঞানচর্চার সরাসরি প্রত্যক্ষ প্রয়োগ করেন, তাহলে কবিতা সেটা ক্ষতি সাধন করবে বা কবিতা হবে না। অরুণ মিত্র লিখছেন, একদা কলকাতা প্রবাসী এক ফরাসি ভদ্রলোক বাঁকা সুরে আমাকে বলেছিলেন, দেখে শুনে মনে হয় বাংলাদেশে কবিদের খুব প্রাদুর্ভাব, তাই না? প্রচুর কবি বলে ব্যঙ্গ করতে চেয়েছিলেন আর কি। আমি উত্তর দিয়েছিলাম, তাই বটে, তবে আমাদের সৌভাগ্য প্রাদুর্ভাবটা ফ্রান্সের চাইতে কম। ঠাট্টা বিদ্রুপ যাক, একথা বোধহয় ঠিক যে শিক্ষারম্ভের পর বাঙালি ছেলে মেয়েদের অনেকেই বয়ঃসন্ধির আত্মপ্রকাশের আবেগে কবিতায় আশ্রয় নেয়। ফ্রান্সের ক্ষেত্রেও এ অনুমান করা যায় তার কাব্য তৎপরতা থেকে। সংখ্যাটা অবশ্য ক্রমেই কমতে থাকে এবং কবিতা লেখার ঝোঁক অধিকাংশেরই অচিরে কেটে যায়। কেউ হয়তো লেখাই ছেড়ে দেয়, কেউ বা আত্মচিন্তার পর অন্য রচনার পথ ধরে, কিন্তু শেষ পর্যন্ত কবিই থেকে যান কিছু মানুষ। কবি হওয়া যেন তাদের নিয়তি। তবে এই নিয়তিও খণ্ডিত হয় কখনো কখনো। কবিরা ক্ষান্ত দেন কবিতা লেখায়, কিন্তু তা সমাপ্তি নয়, সাময়িক বিরতি, যা দীর্ঘস্থায়ীও হতে পারে। যেমন পল ভালেরি প্রথম কাব্য রচনার পর 25 বছর কবিতা লেখেননি। অবশ্য তার মৃত্যুর পর খাতাবন্দি বিপুল গদ্য রচনা দেখে বোঝা গেল তিনি এই সময়টাকে নিয়োজিত করেছিলেন মনন ক্রিয়ায় এবং কবিতা ছিল তার বিচারের অন্যতম বিষয়।
এই যে বিরতি, এ যেন এক নতুন যাত্রার প্রস্তুতিকাল। কিন্তু কবিতার কাছ থেকে বিদায় নেওয়া সে তো প্রস্তুতি নয়, বিলুপ্তি। তাও ঘটে, এবং তা যখন ঘটে র্যাবোর মতো কবির ক্ষেত্রে, তখন মুগ্ধ পাঠক বিস্ময়ে ও যন্ত্রণায় বিমূঢ় হয়। সাধারণ আমাদের মতো আতিপাতি কবিদের যদি কবিতা লেখায় ছেদ ঘটে, কিছুই যায় আসে না, কিন্তু র্যাবোর মতো কবিদের ক্ষেত্রে এটা বিচ্ছেদ ঘটলে পাঠক যন্ত্রণায় বিমূঢ় হন। আমরা আজ জানি কি অলৌকিক প্রতিভা নিয়ে জন্মেছিলেন এই কবি। 16 থেকে 19 বছর বয়স পর্যন্ত মাত্র 3 বছর তিনি কবিতা লেখেন এবং বিপ্লব ঘটিয়ে দেন আধুনিক কাব্যজগতে। তারপরেই আমৃত্যু নিরন্ধ্র নীরবতা। কেন? আর জীবনে কোনোদিন কবিতা লেখেননি। 17 বছর বয়সে কাব্য রচনা লেখা তার বিখ্যাত পত্র এবং তার কবিতাবলী এই আভাস দেয় যে তিনি কবিতার কাছে এক অপাববিদ্ধ ভবিষ্যৎ উন্মোচনের মন্ত্র খুঁজেছিলেন, এবং আমরা অনুমান করি তাঁর সেই প্রত্যাশা ব্যর্থ হওয়ায় তিনি শূন্যতা বরণ করেন। মানে উনি কবিতার কাছ থেকে কিছু তার প্রাপ্তির আশা ছিল। হ্যাঁ, সেই প্রাপ্তিটা কীরকম না, অপাববিদ্ধ ভবিষ্যৎ, সেটা তিনি পাননি, তাই তিনি হতাশ হয়ে কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন। আমরা বাস্তবে শুধু দেখি তিনি আর যে 18 বছর বেঁচে ছিলেন, মুহূর্তের জন্য সাহিত্যের নাম উচ্চারণ করেননি। শুধু কবিতা নয়, কোনো সাহিত্যই। কবি প্রতিভার এই বিসর্জন সকলের পক্ষেই যন্ত্রণার। তবু এও কি সত্য নয় যে তা কবিতারই এক চরম লগ্ন? কবিতা বলেই এমনটা সম্ভব, অন্য কিছু হলে এমনটা সম্ভব হতো না। তো আজ এই পর্যন্তই থাক। বেশ কয়েকদিন লাগবে পড়ে উঠতে। আর এই প্রসঙ্গে বলে রাখি যে কবি অরুণ মিত্র যেহেতু একজন বিশিষ্ট বিদগ্ধ পণ্ডিত, অধ্যাপক এবং কবি, তাই এই তাঁর গদ্য রচনার মধ্যে বিদেশের, ইউরোপের বিভিন্ন কবির প্রসঙ্গ এসে যাবে। সে সমস্ত ঘটনার কথা, তুলনার কথা এসে যাবে। সেগুলো হয়তো আমি বিশেষত লিঙ্ক করতে পারবো না। আপনারা যারা লিঙ্ক করতে পারবেন তাদের কোনো অসুবিধে নেই। আমার মতো লোক যারা লিঙ্ক করতে পারবো না, তাদের হয়তো কিছুটা অসুবিধা হবে, কিন্তু বাকি অংশগুলো থেকে আমরা তো কিছুটা শিখতে পারবো। শেখার তো কোনো বয়স নেই। এই বয়সে শেখার পর যদি জীবনে একটি সার্থক কবিতা লিখে উঠতে পারি, তাহলে সেই পারাটিও তো কম কিছু নয়। আর যদি না পারি, যদি আমি এটাও উপলব্ধি করতে পারি যে সঠিক অর্থেই আমি কবিতা লিখতে পারিনি, অর্থাৎ তার মানে হলো কি যে আমি কবিতাকে চিনতে শিখেছি, আমার রচনার মধ্যে কবিতা নেই, এটা বুঝতে পারা মানেই আমি বুঝতে পারছি যে কবিতা কোনগুলি। সেটি যদি আমি পেরে উঠি, সেটাও কিন্তু খুব একটা ছোটোখাটো পারার বিষয় নয়। তেমনটা হলেও আমি অন্ততপক্ষে সন্তুষ্ট হব। আপনাদের কথা আপনারা জানাবেন। নমস্কার।